স্নেহে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার 2021-22-এর 165 নম্বর পেজে ইতিহাসের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। এই যে বিভাগ গতে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3.1 দাগে আধুনিক ইতিহাস চর্চার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর: আধুনিক ইতিহাস চর্চার বিষয় ও উপাদানগত বৈচিত্র্যের মধ্যে রয়েছে এর প্রধান বৈশিষ্ট্যগুলি। 1 নম্বরে, আধুনিক ইতিহাস শুধু রাজকাহিনী নয়, তা হয়ে উঠেছে সাধারণ মানুষেরও ইতিহাস। 2 দাগে, শুধুমাত্র যুদ্ধ, বিগ্রহ বা রাজশাসন নয়, সমস্ত মানুষের জীবন ধারণের প্রতিটি ক্ষেত্র আর্থসামাজিক ও সাংস্কৃতিক হয়েছে এর বিষয়বস্তু। এছাড়া আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে উঠে এসেছে নতুন নতুন সূত্র। পুরনো উপাদানগুলির সঙ্গে সংযুক্ত হয়েছে ইচ্ছাপত্র, আত্মকথা, চিঠিপত্র, সাময়িকপত্র ও সংবাদপত্র, চিত্রকলা, ফটোগ্রাফি, ইন্টারনেট ইত্যাদি। 3.2 দাগে অ্যানাল স্কুল কি? উত্তর: ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়ান ফেভর 1928 খ্রিস্টাব্দে দ্য অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। অ্যানাল স্কুলের ঐতিহাসিকেরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীবরূপে মানুষের সামাজিক অবস্থান, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারণাটিকে প্রসারিত করেন। এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হলেন মার্ক ব্লক ও লুসিয়ান ফেভর। 3.3 দাগে দেশীয় শিক্ষা বলতে কী বোঝো? উত্তর: দীর্ঘকাল ধরে ঐতিহ্যমণ্ডিত শিক্ষা ব্যবস্থা এদেশে চালু ছিল। পাঠশালা, চতুষ্পাঠী টোল প্রভৃতি প্রতিষ্ঠানের সংস্কৃত ভাষা, ব্যাকরণ, ধর্মীয় আখ্যান ও বিধান শেখানো হতো। মক্তব ও মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা, ধর্মীয় আখ্যান ও বিধান ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। 3.4 দাগে চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলতে কী বোঝো? উত্তর: পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চ শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যে তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয়। 3.5 দাগে উডের ডেসপ্যাচকে মহাসনদ বলা হয় কেন? উত্তর: বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত। উডের রিপোর্টের আগে পর্যন্ত ভারতের পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা, মুম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতের শিক্ষার ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। তাই ইংল্যান্ডের ম্যাগনা কার্টা বা মহাসনদের অনুকরণে উডের ডেসপ্যাচকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। 3.6 দাগে নীলদর্পণ নাটক প্রকাশের প্রতিক্রিয়ায় কী হয়েছিল? উত্তর: 1860 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়। নীলকর সাহেবদের অত্যাচার ও কৃষকদের দুর্দশার এক বাস্তব চিত্র নাটকের প্রতিটি চরিত্রে ফুটে উঠেছিল। এই নাটকের ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে তা পড়ে ইংরেজদের মধ্যে বিতর্ক দেখা দেয়। নীলকররা লং সাহেবের নামে মানহানির মামলা করলে তার 1000 টাকা জরিমানা হয়। লং সাহেবের জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ সদাশয় জমা দেন। নীলদর্পণ নাটকটি জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ মহাশয় জমা দেন। নীলদর্পণ নাটকটি নীলকরদের উপর বিশেষ চাপ সৃষ্টি করেছিল। এরপরে 3.7 দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? উত্তর: 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তা ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হল: 1 দাগে 1766 খ্রিস্টাব্দে থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে আত্মকলহের ফলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়েছিল। 2 নম্বরে, মজনু শাহ, ভবানী পাঠকদের মতো নেতারা পরাজিত ও নিহত হলে উপযুক্ত নেতৃত্বের অভাবেই এই বিদ্রোহ স্তীমিত হয়ে পড়েছিল। 3.8 দাগের প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? উত্তর: ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বেশি ওজনের বাটখারা কেনারাম নামে পরিচিত ছিল। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের লবণ, চিনি বিক্রি করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। এই কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম।
3.9 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রধান প্রধান কেন্দ্রগুলির নাম উল্লেখ করো। উত্তর, 1857 খ্রিস্টাব্দের 27 মার্চ ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। অচিরেই ভারতের বিভিন্ন স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। মিরাট, দিল্লি, লখনৌ, কানপুর, ঝাঁসি, জলন্ধর, আজমগড়, নৌশেরা, বুরকি, মথুরা, বেরিলি, এলাহাবাদ, ফৈজাবাদ, অযোধ্যা, পাটনা, জব্বলপুর প্রভৃতি স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। 3.10 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক ইতিহাসে জমিদার সভার গুরুত্ব কী ছিল? উত্তর, 1838 খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন। ভারতের নানা প্রান্তে এর শাখা করে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেছিল এবং এই সভার দাবি মেনে নিয়ে সরকার প্রতিটি গ্রামের জন্য কিছু নিষ্কর জমি রাখে। ইংরেজ ও ভারতীয় জমিদাররা এই সভার মাধ্যমে পরস্পর মিলিত হতে পারতেন। 3.11 দাগে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু কী? উত্তর, ভারতের জাতীয় জাগরণের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি বিশেষ গুরুত্বপূর্ণ। সভ্যতার বিভিন্ন পর্যায়ে রাজশক্তির বর্ণনা, ভারতের সমাজ সংস্কৃতি, ধর্ম, রামকৃষ্ণের বাণী, ভারতীয় জীবনাদর্শন এই গ্রন্থের মূল বিষয়। বৈদিক যুগ থেকে বর্তমানকাল ব্রাহ্মণ্য আধিপত্য থেকে শূদ্র জাগরণ পর্যন্ত ভারতীয় সমাজের রূপরেখা এই গ্রন্থে চিত্রিত হয়েছে। ইতিহাস, ধর্ম, দর্শন, সমাজতত্ত্ব প্রভৃতির বিশ্লেষণমূলক উপস্থিতি গ্রন্থটিকে অনবদ্য করে তুলেছে। 3.12 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কী কী? উত্তর, ভারতের জাতীয়তাবোধ সৃষ্টিতে সাহিত্যের মধ্যে চিত্রকলারও বিশেষ অবদান ছিল। শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির এ বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য চিত্রগুলির বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বরে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত। তিনি প্রধান লিথোগ্রাফ পদ্ধতিতে ব্যঙ্গচিত্রগুলি এঁকেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির আবেদন বিচার শক্তি সম্বন্ধীয় আবেগ সংক্রান্ত নয়। ঔপনিবেশিক শোষণকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। 3.13 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের কোন কোন বিষয়ে গবেষণা হতো? উত্তর, বিজ্ঞান সাধক আচার্য জগদীশ চন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর বিজ্ঞান চর্চার জন্য তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের অনুকরণে এখানে কাজ হতো। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন পদার্থবিদ্যা, জীববিদ্যার উপরেও গবেষণা করা হয়। 3.14 দাগে হিতৈষী তহবিল কে কেন গড়ে তুলেছিলেন? উত্তর, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে জমিদারি দেখাশোনার দায়িত্ব পান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রজা কল্যাণের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ হিতৈষী তহবিল নামে একটি তহবিল গঠন করেন। প্রজারা যে খাজনা প্রদান করত তার উপর হিতৈষী বৃত্তি ধার্য করে এবং জমিদারি থেকে তার সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে হিতৈষী তহবিল গঠন করা হয়। এই তহবিলে অর্থ গ্রামের পথঘাট নির্মাণ, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা, বিপদকালে চাষিদের সহায়তা ইত্যাদি উদ্দেশ্যে ব্যয় করা হতো। 3.15 দাগে কে প্রথম সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? সাদা কালো যুগে এই পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1913 সালে শিশু কিশোরদের জন্য সন্দেশ পত্রিকার প্রকাশ শুরু করেন তার ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি প্রকাশনের মাধ্যমে। বিচিত্র বিচিত্র ধাঁধা, লিমেরিক, ছোট গল্প, ধারাবাহিক উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি সুসময়ের পত্রিকাটি সেই সময় অনেক জনপ্রিয়তা অর্জন করে। এর একটি অংশে 16 বছরের থেকে ছোটদের নিজেদের লেখা ও আঁকা ছাপা হতো, যার নাম ছিল হাত পাকাবার আসর। তার মানও ছিল যথেষ্ট উন্নত। 3.16 দাগের প্রশ্ন, বিদ্যাসাগর মহাশয় রচিত বর্ণ পরিচয়ের প্রথম কতগুলি সংস্করণ প্রকাশিত? উত্তর, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা। 1855 থেকে 1891 পর্যন্ত শুধু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম খণ্ড 152টি সংস্করণ ছাপা হয়। তাহলে ছাত্রছাত্রী তোমরা 165 নম্বর পেজের ইতিহাসের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।